বুকনুক বাংলায় সবাইকে আমন্ত্রণ। আজকে আমি পড়ছি সমরেশ মজুমদার রচিত তার বিখ্যাত উপন্যাস কালবেলা। বাবার জন্য অনিমেষের খারাপ লাগছিল। বাধা লাইনে তাকে ঘিরে যে আশা উনি করেছিল সেটা পূর্ণ করা সম্ভব হলো না। কী প্রতিক্রিয়া হতে পারে ওর? অনিমেষে নিয়ে ভেবেছে। প্রথমে নিশ্চয়ই খুব ক্ষিপ্ত হবেন, তারপর নির্লিপ্ত হয়ে কোনো সম্পর্ক না রাখার জন্য ছোটোমাকে হুকুম করবে। হয়তো জ্যাঠামশাইকে দাদু যেভাবে ত্যায্যপুত্র করেছিল সেইভাবে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। অনিমেষ জানে সে গিয়ে সামনে দাঁড়িয়ে বুঝিয়ে বললে তা মহিতোষের কাছে আরও দুঃখজনক হবে। বরং তার নিজের কথা লিখে বাবাকে একটা চিঠি দিবে। পাশাপাশি শরীরশেখরের মুখ মনে পড়ল। অনিমেষের কিন্তু অস্বস্তি হয় না। সে যে সব ছেড়ে ছুঁড়ে সক্রিয় রাজনীতির অনিশ্চয়তা ঝাঁপিয়ে পড়েছে, এই খবর মোটেই শরীরশেখরকে চিন্তিত করবে না। একটা মানুষ দীর্ঘ জীবনযাপন করার শেষ পর্যন্ত কী লাভ করে তা শরীরশেখরকে চেয়ে কেউ বেশি জানে না। অনিমেষ এত রাতে ট্রেনে একা একা যেতে যেতে শুধু একজনের জন্য অস্বস্তি অনুভব করছিল। মাধবীলতা তাকে ভালোবাসে, তার মূল্য দিতে এতটুকুও পিছপা নয়। অথচ অনিমেষ যে রাজনীতি করে তার ছায়া এসে পা রাখছে না। অনিমেষের সঙ্গে জড়িয়েও সে আড়ালে আড়ালে থাকছে। একটি মানুষকে নিঃশর্তে ভালোবেসে মাধবীলতা সারা জীবন অপেক্ষা করে। তার কাজকর্ম সঙ্গে নিজের মানসিক যোগাযোগ না থাকলে বিরক্ত করে না। কিন্তু উত্তর বাংলায় দিন রাত অনিশ্চিত উত্তেজনায় কাটিয়ে আজ অনিমেষে মনে হচ্ছিল মাধবীলতাকে মুক্তি দেওয়া দরকার। এইভাবে সে যদি তার জন্য অপেক্ষা করে তাহলে নিজেকে কেমন ছোট মনে হয়। একজন আমার মুখ চেয়ে রয়েছে, অথচ আমি তার জন্য কিছুই করতে পারছি না। এই বোধ তাকে কিছুতেই শান্তি দিচ্ছিল না। মাধবীলতাকে কখনো বিয়ে করতে পারবে কি না সে জানে না। শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিয়ে কী লাভ? অনিমেষ জানে, ভালো করে বুঝিয়ে বললেও মাধবীলতার কোনো পরিবর্তন হবে না। ও সেই দলের মেয়ে নয় যারা প্রেমিক অক্ষম বুঝলেই সুর করে বাবার আশ্রয়ে ফিরে গিয়ে অন্য কোথাও বিয়ে করে সংসারী হবে। মুশকিলটা এখানেই। তবুও অনিমেষের মনে মনে ঠিক করলো এবার সে সরাসরি মাধবীলতাকে নিষেধ করবে, তার জন্য অপেক্ষা করতে। প্রয়োজনে কঠোর হতে হবে। অন্তত ওই নরম মনের মেয়েটাকে বাঁচাবার জন্য তাকে রূঢ় ব্যবহার করতে হবে। এছাড়া আর নিজের মুক্তিও নেই। রামপুরহাট ছাড়তেই ট্রেনে প্রচণ্ড ভিড় বাড়ল। পৌষমেলার জন্য সবাই বোলপুর যাচ্ছে। আগে কখনো বোলপুরে সে যায়নি। পৌষমেলার কথা কাগজেই পড়েছে। বোলপুর স্টেশনের চেহারা দেখে ওর মনে হলো এখানে সভা করে একদিক দিয়ে ভালোই হয়েছে। এত মানুষের ভিড়ে পুলিশের পক্ষে সন্দেহ করার কারণ থাকে না। মেলার মানুষের জঙ্গল তারা স্বাচ্ছন্দ্যে লুকিয়ে যেতে পারবে। শিলিগুড়ির খবর অনুযায়ী রাত 10টায় বোলপুরে ছড়িয়ে একটু এগিয়ে গোয়ালপাড়া বলে একটি গ্রামে তাকে যেতে হবে। সেখানে গ্রামের ভাটিখানার পাশ দিয়ে নদীর দিকে একটু এগুলেই বাঁ হাতের 4 নম্বর বাড়িটা আলোচনার জন্য নির্দিষ্ট করা হয়েছে। কোনো কারণে স্থানের পরিবর্তন হলে বোলপুর কোঅপারেটিভ স্টোর্সের সামনে দিয়ে বিকাল 5টা গেলেই জানা যাবে। সবাইকে জানানো হয়েছে যে তারা যেন বোলপুরে পৌষমেলা দেখতে যাচ্ছে এমন প্রকাশ পায়। অনিমেষ এ ব্যাপারে খুবই আশ্বস্ত। শান্তিনিকেতন দেখার এমন সুযোগ পাওয়া গেল সেটা উপরি লাভ। তার উপর মাধবীলতা থাকায় তা ভবনবিলাসী মনে হচ্ছে। কেউ সন্দেহ করতে পারবে না। নিশ্চিন্ত হতে গিয়ে অস্বস্তিতে পড়ল অনিমেষ। আবার সে মাধবীলতাকে বর্মের মতো ব্যবহার করছে। না, এই শেষ। মাধবীলতা যদি বর্ধমান আসে তাহলে তো আর সেখান থেকে ফিরিয়ে দেওয়া যায় না। বোলপুরে মিটিং শেষ হলে সে সময় হাতে থাকবে, তখন মাধবীলতাকে বোঝাবে, পরিষ্কার হয়ে নেবে। বর্ধমানের ট্রেনটা থামতেই বুকের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। হঠাৎ এরকম উত্তেজনা তার সমস্ত শরীর মনকে আক্রমণ করবে একটু আগেও সে টের পায়নি। মাধবীলতাকে দেখতে পাবে শুধু এই কালেই তার অবচেতন মন এত অধীর ছিল। এই তো সেদিন কলকাতা ছেড়ে গেল। তবে অনিমেষ নিজেকে সংযত করল। ট্রেন এসে প্ল্যাটফর্মে দাঁড়াবার পরও কিছুক্ষণ বসে রইল সে। তারপর ধীরে ধীরে নেমে দুপাশে তাকালো। প্রচুর মানুষ বিপরীত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। ভাবভঙ্গিতেই বোঝা যাচ্ছে সবাই পৌষমেলার যাত্রী। স্পেশাল ট্রেন না দিলে কোনো ট্রেনই এত লোকের জায়গা হবে না। অনিমেষ কুলিদের সামনে এগোলো। মাধবীলতাকে চোখে পড়ছে না। আর একটু খোঁজাখুঁজির পর অনিমেষ আবিষ্কার করলো শরীর ক্রমশ অবসন্ন হয়ে যাচ্ছে। অদ্ভুত ক্লান্ত লাগছে নিজেকে। মাধবীলতাকে আজকের তারিখটা ভুলে গেছে? বিশ্বাস করতে ইচ্ছে হলো না। তন্ন তন্ন করে প্ল্যাটফর্মটা খুঁজল সে। ওভারব্রিজের নিচে সে দাঁড়ালো। মাধবীলতা কিছু হয়েছে? হয়তো খুব অসুস্থ, শুয়ে রয়েছে হোস্টেলে। এও তো হতে পারে ওর বাবা জোর করে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেছে। কিংবা যদি মাধবীলতা এতদিনে তার ভুলটা বুঝতে পেরে থাকে। কথাটা ভাবতে অনিমেষের বুকের ভেতরটা দাও দাও করে চিন্তায় জ্বলে উঠল।
কোনো চিন্তা আর মাথায় সুস্থভাবে আসছে না। শুধু মনে হলো এই ট্রেনটায় দাও দাও চিত্ত জ্বলে যাওয়া উচিত। সরাসরি হোস্টেলে পৌঁছে মাধবীলতার খোঁজ না করলে সে শান্তি পাবে না। ঠিক এই মুহূর্তে সে শূন্য চোখে উপরে তাকাতেই নড়ে উঠল। প্রথমে কি দেখেছে বুঝতে না পারলেও কয়েক পলক গেল। তারপর চোখের সামনে কয়েক লক্ষ পদ্ম ভরে রোদ পেরিয়ে ঝকমকে উঠল, যেন বুকের চিতায় কেউ নরম হাত রাখল। অনিমেষ পাথরের মতো দাঁড়িয়ে সে উজ্জ্বল হাসিতে মাখামাখি মুখটাকে নিচে তার দিকে তাকিয়ে থাকতে দেখল। সামান্য সময়, তারপরেই মাধবীলতা ওভারব্রিজটা প্রায় দৌড়ে পার হয়ে এসে সিঁড়ি দিয়ে নেমে আসলো। অনিমেষের মনে হলো একটা ঝর্ণা যেন উদ্দাম বেগে তার দিকে ছুটে আসছে। অনিমেষ একটুও নড়ল না। মাধবীলতাকে দেখে ওর শান্তি বুকে ছড়াচ্ছিল, তার ক্রমশ অভিমানের ছায়ায় জড়িয়ে যাচ্ছিল। নিশ্চয়ই ও তাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করেছে, কিন্তু অযথাই উদ্বেগ রেখে মজা পাচ্ছিল। সামনে এসে দাঁড়ালো মাধবীলতা। ওমা, তোমার চেহারার কি হয়েছে? আয়নার মুখ দেখেছ? তাই এতক্ষণ চিনতে পারোনি? অনিমেষ গাঢ় গলায় বলল। পারিনি তো, ঢ্যাঙা রোগা আর কি কালো হয়ে গেছো? মাধবীলতার মুখ সত্যি সিরিয়াস। খুব অত্যাচার করেছ, বুঝতে পারছি। খাওয়া দাওয়া করতে না? ওখানে তো কোনো শরৎচন্দ্রের নায়িকা ছিল না যে আমাকে পিঁড়ি পেতে বসে খাওয়াতে খাওয়াতে হাওয়া করবে? অনিমেষ মুখ ঘোরালো। খুব কথা শিখেছ। একটু আগে যখন দেখতে পেলাম তখন সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। তোমার শরীর খারাপ হয়ে গেছে। আমাকে না দেখতে পেয়ে তুমি কেমন বোকা বোকা মুখ করে তাকাচ্ছিলে। মাধবীলতা ঠোঁট টিপে হাসলো। খুব আনন্দ লাগছিল তাই দেখে? অনিমেষের গলার স্বরে এমন একটা পাঁচিল ছিল যে মাধবীলতার হাসি চট করে নিভে গেল। সে চট করে অনিমেষের হাত ধরল। তাই রাগ করেছো আমার উপরে? আসলে আমার ভুল হয়েছে। এখানে এত ভিড় যে ভাবলাম দাঁড়িয়ে থাকলে তুমি আমাকে দেখতে পাবে না, তার চেয়ে ওভারব্রিজের উপরে গিয়ে দাঁড়ালে তোমাকে আমি দেখতে পাবো। তা করতে গিয়ে যে তোমাকেই দেখতে পেলাম, আমার বুকের ভেতরটা এমন করতে লাগলো যে আসলে তোমাকে লুকিয়ে তোমায় দেখতে আমার খুব ভালো লাগছিল। এই, রাগ করো না প্লিজ। অনিমেষ দেখলো পদ্মের মতো মুখ উদ্গ্রীব তার দিকে তাকিয়ে আছে। গম্ভীর অনিমেষ নিজের অজান্তে হেসে ফেলল। না, মেয়ের উপর কখনোই রাগ হতে পারে না। স্পেশাল ট্রেনটা ছেড়ে দিতে হলো। এত ভিড়ে যে ঝুলে যাওয়ার উপায় নেই। পরের ট্রেনটা প্রায় ঘন্টাখানেক পরে। এতক্ষণ এখানে চুপচাপ বসে থাকার কোনো মানে হয় না। ওরা স্টেশন থেকে বেরিয়ে এলো। অনিমেষ আর চোখে মাধবীলতাকে দেখছিল। তাকে যাই বলুক, মাধবীলতা নিজেও কিন্তু বেশ রোগা হয়ে গেছে। তবে এবার ওকে খুব প্রাণবন্ত লাগছে, উচ্ছ্বাস একটু বেশি। অনিমেষকে দেখে ওর খুশি হওয়ার ব্যাপারটা আর চেপে রাখছে না। বাস স্ট্যান্ড অবধি ওরা হেঁটে এলো। আস্তে আস্তে অনিমেষ জানতে পারল মাধবীলতার বাবা একদিন হোস্টেলে এসেছিলেন। মেয়েকে নানাভাবে বোঝাতে চেষ্টা করেছিলেন। একটি ভালো পাত্রের সন্ধান পাওয়া গেছে। তিনি চান মাধবীলতা সুখী হোক। এই ছেলেটির সঙ্গে বিয়ে হলে ওরা স্বচ্ছন্দে সারা জীবন আমেরিকায় থাকতে পারে। ছেলেটি সেখানেই সেটেলড। মাধবীলতা তার বাবার কথা মন দিয়ে শুনে বলছে সেটা সম্ভব নয়। ভদ্রলোক বিরক্ত হয়ে ফিরে গেছেন। যাওয়ার আগে অনিমেষের নাম জেনে গেছেন। মাধবীলতা বলেছে মেয়ে যে মারাত্মক ভুল করেছে কে জানে, স্বর্গ ছেড়ে অভিযোগ জানিয়েও চিঠি দিতে পারে। এসব বলে মাধবীলতা হাসলো। তোমাকে বোধহয় আমি খামোখা ঝামেলায় ফেললাম। কীরকম? এবার বাবা মায়ের কাছে তোমার জবাবদিহি করতে হবে, সে দায় বোধ হয়। আর যাই হোক, কিন্তু তুমি কি ঠিক করছো? মানে, তোমার বাবা একটু অসঙ্গত কথা বলেনি? বুঝতে পারছি না। তোমার এসব পাগলামি না করে অন্য কোথাও বিয়ে করে সংসারী হওয়া উচিত। আমার কথা ছেড়ে দাও। এইসব করতে করতে কখন কি হবে কেউ বলতে পারে না। আমার জন্য তুমি থাকবে কেন? এসব কথা বলার জন্য অনিমেষের মানসিক প্রস্তুতি ছিল, কিন্তু এত তাড়াতাড়ি বলতে হবে ভাবতে পারিনি। সুযোগ এসেছে যখন অনিমেষের কথাগুলো বলতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু মাধবীলতাকে বাঁচাতে এগুলো বলতেই হবে। বেশ, আমি তাহলে এখান থেকে কলকাতা ফিরে যাই। মাধবীলতার চোখের দৃষ্টি পাল্টে গেল। মুখ গম্ভীর, ঠোঁটের কোণায় ভাঁজ পড়ল। এখান থেকে ফেরার দরকার নেই, বোলপুরে চলো। সত্যি বলছি, এই ব্যাপারটা নিয়ে তোমার সঙ্গে খোলাখুলি কথা বলা দরকার। যত দিন যাচ্ছে আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। শেষ কথাটা খুব আন্তরিকতার সঙ্গে বলল অনিমেষ। মাধবীলতা তখন দাঁড়িয়ে পড়েছে। এক দৃষ্টি সে অনিমেষের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে বিষণ্ণ গলায় বলল, তোমার কি হয়েছে? কেন এরকম উন্মাদের মতো কথা বলছো? উন্মাদ? তুমি কি আমাকে একটুও চিনতে পারোনি? মাধবীলতার মুখ দেখে অনিমেষের মনে হলো এই বিষয়ে আর একটা কথা বলা মানে রাস্তার মধ্যে একটা দৃশ্য তৈরি হওয়া। ছাড়া এই মেঘ জড়ানো
মুখের দিকে সে তাকাতেও পারছিল না। বলল, বড্ড খিদে লেগেছে, ট্রেনে কিছুই খাওয়া হয়নি, চলো কিছু খাই। মাধবীলতা কিছুক্ষণ মাথা নামিয়ে ভাবলো, তারপর অন্যরকম গলায় বলল, এরকম কথা আর কখনোই বলো না, আমি আলু বেগুন ময়দা নই। কথাগুলো যেন মাধবীলতাকে কাঠিন্যের পর্দায় ঢেকে দিল। স্টেশনে দেখা সেই উজ্জ্বল মেয়েটা তেমন চট করে ডুব দিল গভীরে। অনিমেষ আর এই ব্যাপারে কথা বলতে সাহস পেল না। স্ট্যান্ডে দাঁড়িয়েও প্রচুর ভিড়, ছাদে লোক বসেছে, ডাবল ভাড়ায় ট্যাক্সি ছুটছে। সেদিকে তাকিয়ে মাধবীলতা বলল, এদিকে আসো। মাধবীলতা উত্তরে অপেক্ষা না করে এগিয়ে যেতে অনিমেষ অনুসরণ করলো। পাশে একটা মিষ্টির দোকানে ঢুকে এক গাদা খাবারের হুকুম দিল মাধবীলতা। আগে হলে প্রতিবাদ করতো অনিমেষ, কিন্তু এখন চুপচাপ খেয়ে নিল। মাধবীলতা নিজে একটা সিঙ্গারা আর চা ছাড়া কিছুই খেলো না। মেয়েরা চিরকালই ছেলেদের খাইয়ে এক ধরনের সুখ পায়, ব্যাপারটা শরৎচন্দ্র মার্কা সুখ বলেই ঠাট্টা করতো অনিমেষ। কিন্তু এই মুহূর্তে এসব কথা বলতে বাধ্য তার। এখন মাধবীলতার মুখের দিকে তাকালে একটা ঠান্ডা স্রোতের স্পর্শ পাচ্ছিল সে। এই মেয়েটা কী করে বোঝানো যায়, বোঝাতে গেলে নিজের খুব স্বার্থপর মনে হয়। অথচ অনিমেষ বুঝতে পারছে, বুঝলে মাধবীলতার উপকার হতো। কোনো রকম একটা প্রাইভেট ট্যাক্সিতে জায়গা পেল ওরা। ড্রাইভারের পাশে 4 জনকে বসিয়েছে। অস্বস্তিতে দম বন্ধ হবার জোগাড়, কিন্তু কোনো উপায় নেই। পুরো ট্যাক্সিতে 11 জন লোক, ভাড়া ডাবল। মাধবীলতা জানালার পাশে বসলেও তার শরীরের চাপ অনিমেষের উপর। নিজের পাশের লোকের উপর প্রায় চাপিয়ে দিয়েও অনিমেষ ওকে স্বচ্ছন্দ রাখতে পারছে না। মাধবীলতার শরীরের স্পর্শ অনিমেষকে বিব্রত করছিল, বিব্রত মাধবীলতাও। ধুলোর ঝড় উড়িয়ে ট্যাক্সিটা বর্ধমান ছাড়িয়ে বীরভূমে ঢুকলো। মাধবীলতা নিচু গলায় বলল, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই? সে তো জানা কথাই, কিন্তু হঠাৎ মনে পড়লো কেন? আমি যদি সরাসরি বোলপুরে গিয়ে নামতাম আর তুমি যদি এত দূর এগিয়ে না আসতে, তাহলে এত ঝামেলা পোহাতে হতো না। সাবধানের মার নেই বলেই কথা আছে। তোমার আবার সবটাই বাড়াবাড়ি, পুলিশ যেন তোমাকেই খুঁজে বেড়াচ্ছে। মাধবীলতা ঝাঁঝালো গলায় জবাব দিল। ট্যাক্সির ভেতর খুব গোলতানি চলছে। সহযাত্রীরা সব কলকাতা থেকে এসেছে। ওদের কথাবার্তা শুনতে শুনতে অনিমেষের খেয়াল হলো আজ রাত্রে কোথায় থাকবে তাই ঠিক হয়নি। সারা রাত মাধবীলতাকে নিয়ে মাঠে দাঁড়িয়ে থাকা যায় না। এদিকে যা অবস্থা দেখা যাচ্ছে তাতে কোনো হোটেলে জায়গা পাওয়া যাবে বলে মনে হয় না। কথাটা মাথায় ঢোকা মাত্রই অনিমেষের অস্বস্তি শুরু হলো। একা থাকলে সব কিছু ম্যানেজ করা যায়, কিন্তু একজন মহিলাকে নিয়ে তা তো সম্ভব নয়। তাছাড়া আর একটা সমস্যার কথা খেয়ালই আসেনি। হোটেলে যদি একটি ঘর পাওয়া যায়, তাহলে মাধবীলতার সঙ্গে এক ঘরে থাকাটা কিভাবে সম্ভব? তার ব্যক্তিগত সংকোচ নেই, নিজের উপর আস্থা আছে, কিন্তু মাধবীলতা নিজে কিভাবে নেবে ব্যাপারটা? এরকম গম্ভীর মনের মেয়ে এই ব্যবস্থাটাকে মেনে নিতে পারবে? হঠাৎ ওর মনে হলো মাধবীলতাকে এখানে আসতে বলেই ভুল করেছে। আগে থেকে কোনো কাজ করছে না বলেই শেষমেশ ঝামেলায় জড়িয়ে পড়েছে সে। বোলপুরে মাটিতে নামতেই মেলার গন্ধ পাওয়া গেল। প্রধানমন্ত্রী আজ নাকি ভাষণ টাষণ দিয়ে গেছেন। স্বাভাবিকভাবেই পুলিশের তৎপরতা এখন অনেক বেশি হবে। অনিমেষ আর মাধবীলতা বাস স্ট্যান্ডে ছাড়িয়ে একটু দূরে দাঁড়িয়ে চারদিক চোখ রাখছিল। রোদের তেমন তেজ নেই এখন, কিন্তু এই মুহূর্তে ভালো করে খেতে ইচ্ছে করছে। মাধবীলতা বলল, মেলা তো রাত্রিরে। হ্যাঁ, এখন তো কোথাও গিয়ে উঠতে হবে, চলো দেখি হোটেলে জায়গা পাওয়া যাবে। এখানে দাঁড়িয়ে থাকলে তো আর পাওয়া যাবে না। অনিমেষ একটা রিক্সাওয়ালাকে ডাকলো। লোকটি খুব তৎপরতার সঙ্গে এগিয়ে জিজ্ঞেস করলো, কোথায় বাবু? ট্যুরিস্ট লজ। অনিমেষ বলল, ট্যুরিস্ট লজে জায়গা পাওয়া যাবে? সঙ্গে সঙ্গে লোকটির মুখ হাও হয়ে গেল। আপনারা জায়গা বুক করেন নাই? না, হঠাৎই এসে পড়লাম। এখানে বাবু মাছি ঢোকার জায়গা নেই কোথাও। ট্যুরিস্ট লজ, হোটেল, বোর্ডিং সবখানে লাইন দিয়ে লোক বসে আছে, কোনো চান্স নেই। অনিমেষ মাধবীলতার দিকে তাকালো। অবস্থা খুবই খারাপ। মাধবীলতা একটু এগিয়ে এলো। আচ্ছা ভাই, এসেছি যখন কোথাও থাকতে তো হবে, তুমি এখানকার লোক, একটা জায়গা করে বলো না। রিক্সাওয়ালার কপালে ভাঁজ পড়ল। না দিদি, ভদ্রলোকে থাকার জায়গা এখানে নেই। সারা বছর সব ফাঁকা পড়ে থাকে, কিন্তু পৌষ মেলার সময় যেন হাবাতের ভিড় পড়ে যায়। অনিমেষ বলল, একটা রাত তো, যেমন করে হোক জায়গা পেলেই হয়ে যাবে। সারাক্ষণ তো মেলাতেই ঘুরবো আমরা, একটু দেখো না। লোকটি ওদের মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চিন্তা করলো, তারপর বলল, উঠে আসেন, দেখি কি করা যায়। স্বস্তিতে বসতে পেরে আরাম লাগলো। হিম মাখা ঠান্ডা রিক্সা সাঁতরে যাচ্ছে যেন। অনিমেষ বলল, দেখো কপালে কি আছে। মাধবীলতা হাসলো। আমি যখন সঙ্গে আছি তখন বিফল হবে না। বোলপুর ডিঙিয়ে শান্তিনিকেতনকে পাশে রেখে রিক্সাওয়ালা শ্রীনিকেতনের রাস্তায় চলে এলো। প্রায় মিনিট 10 ফাঁকা মাঠের মধ্য দিয়ে যাওয়ার পর
ডান দিকে একটা মাটির রাস্তায় ঢুকে পড়লো সে। অনিমেষ দেখলো সুন্দর সুন্দর বাড়ি হয়েছে এদিকে। মেলার ভিড় ভাট্টার ছোঁয়া একটুও লাগেনি এখানে। টুরিস্টরা বড় রাস্তা দিয়ে শ্রীনিকেতনের দিকে যাচ্ছে। রিক্সাওয়ালা ওদের বসে থাকতে বলে একটা বাড়ির গেট খুলে ভেতরে ঢুকে গেল। অনিমেষ দেখলো বাড়িটা সদর দরজা জানালা বন্ধ। প্রথম দর্শনে বোঝা যায় যে এখানে লোকজন থাকে না। খানিক বাদে একটি দারোয়ান গোছের লোককে সঙ্গে নিয়ে রিক্সাওয়ালা ফিরে এলো। এসে একগাল হাসলো। আপনারা তো একটা রাতেই থাকবেন? অনিমেষ সঙ্গে সঙ্গে ঘাড় নাড়ল। রিক্সাওয়ালা বলল, নেমে আসেন, সব কথা হয়ে গেছে। এ হলো বাড়ির মালিক, বাড়ির বাবু বোম্বেতে থাকে। এবার আসবেন না তারা, আপনাদের একটা ঘর খুলে দিচ্ছি, আরাম করে থাকুন। অনিমেষ জিজ্ঞেস করলো, কত দিতে হবে? 30 টাকা। এত সস্তায় আরামের জায়গা আর কোথাও পাবেন না বাবু। তবে একটা কথা, জানালা খুলতে পারবেন না। মাধবীলতা জিজ্ঞেস করলো, কেন? মানে সবাই জানে এখানে কেউ থাকে না, জানালা খুললে পাশের বাড়ির লোক টের পেয়ে গেলে মালিকের কানে যাবে। মানে একটু গোপনে গোপনে থাকতে হবে বাবু, একটা রাত, শীতকাল, কোনো অসুবিধা হবে না। তোমাকে কত দিতে হবে? সে যাই দেন, আপনাদের যা মন চায়। অনিমেষ 2 টাকা দিতে গিয়ে কীভাবে 3 টাকা দিল। মুখ দেখে মনে হলো লোকটা আরও বেশি আশা করেছিল। এতক্ষণ কোনো কথা বলেনি, চুপচাপ ওদের দেখছিল। অনিমেষরা রিক্সা থেকে নামতেই বাড়ির ভেতরে চলে গেল সে। রিক্সাওয়ালা ফিরে যেতেই অনিমেষরা বাড়ির ভেতর ঢুকলো। সামনে বাগান আছে, কিন্তু ভালো করে যত্ন নেওয়া হয় না বোঝা যায়। সদর দরজায় নয়, পাশের খিড়কি জানালা দিয়ে ওরা ভেতরে ঢুকলো। বড় বাড়ি, ভেতরে বাঁধানো চাতাল, চাতালের ওপাশে ঠাকুর চাকরের ঘর, একদিকে ভেতরে যাওয়ার দরজা। মালি সিঁড়ি দিয়ে উপরে উঠে একটা দরজা খুলে প্রথম কথা বলল, এই ঘরে থাকবেন। অনিমেষ দেখলো ঘরটা বেশ সুন্দর, বেশ বড়, খাপ বিছানা সাজানো আছে। ওরা বসা মাত্রই লোকটি বলল, শুনলেনই তো, জানালা খোলা যাবে না, আর আমি ছাড়া কেউ ডাকলে সাড়া দিবেন না। অনিমেষ বলল, ঠিক আছে, কিন্তু স্নান করব কোথায়? ওপাশে বাথরুম আছে। লোকটি একটু এগিয়ে অ্যাটাচ বাথরুম দেখিয়ে দিল। মাধবীলতা বলল, যার বাড়ি তিনি আসেন না? আসেন, তবে এবার আসবেন না। কেউ কিন্তু তার হয়ে আসেন তাহলে চুপচাপ আপনাদের চলে যেতে হবে। সে কি? আটকে উঠল অনিমেষ। দেখেন, ভেবে দেখেন। মাধবীলতা বলল, আর ভাবতে পারছি না, কেউ এলে আমরা চলে যাব। ভালো কথা। আপনারা খেয়ে এসেছেন? না। এদিকে হোটেল আছে? আছে, তবে আমি এনে দিচ্ছি। না না, আমরা গিয়ে খাবো। সেটা ঠিক হবে না, বারবার যাওয়া আসা করলে লোকে দেখবে। একেবারে বেরিয়ে গিয়ে রাতে ফিরবেন। টাকা দিন। মাধবীলতা ব্যাগ খুলে 10 টাকা বের করে দিতে লোকটি বলল, ভাড়াটা? অনিমেষ জিজ্ঞেস করলো, ওটা এখনই দিতে হবে? হ্যাঁ বাবু, দিতে তো হবে, আগে আর পরে। লোকটি টাকা নিয়ে ভিজিয়ে চলে গেল। হঠাৎ অনিমেষের মনে হলো এ বাড়িটা বদ্ধ ঘরে সে মাধবীলতা ছাড়া কেউ নেই। সংকোচ কাটাতে সে উঠে দাঁড়িয়ে বলল, কেমন বন্দি বন্দি লাগছে নিজেকে না? মাধবীলতা তখন হাতের ঘড়ি খুলে টেবিলে রাখছিল। সেদিকে মুখ ফিরিয়ে বলল, কার বাড়িতে কারা এলো? লোকটা বোধ হয় মাঝে মাঝে ঘরটা ভাড়া দেয়। কী করে বুঝলে? মাধবীলতা আঙুল দিয়ে লেডিস রুমাল দেখিয়ে বলল, কুচকানো রুমালটা টেবিলের কোণে পড়ে আছে। মালিটার চোখ এড়াল কী করে? অনিমেষ মাধবীলতার কাঁধে হাত রাখতে সে ঘাড় ঘুরিয়ে দেখল। তারপর বলল, খিদে পেয়ে গেছে, স্নান করে আসি। কথা শেষ করে সে ব্যাগটা তুলে নিয়ে সোজা বাথরুমে ঢুকলো। রাত জেগে ট্রেনে আসা, দেরিতে স্নান, খাওয়ার জন্য অনিমেষে আলসেমি বোধ হচ্ছিল। কিন্তু মাধবীলতার পীড়াপিড়িতে ওকে উঠতে হলো। বাইরে মিষ্টি রোদের আলাপনা, এখন ঘরে বসে থাকার নাকি কোনোই মানে হয় না। অথচ অনিমেষের খুব ইচ্ছে করছিল এই ঘরে মাধবীলতার মুখোমুখি বসে গল্প করতে। এরকম নির্জনে থাকার সুযোগ ওদের এর আগে কখনোই হয়নি। বেশ সংসারী সংসারী লাগছে, কিন্তু মাধবীলতার বাইরে যাওয়ার জন্য যে ছটপটানি, তার কোনো চোখ এড়াচ্ছিল না। ব্যাপারটা খুবই অস্বস্তির। বিশেষ করে মাধবীলতার মেয়ে, যে এক কথায় নিজের বাড়ি ছেড়ে তার জন্য হোস্টেলে উঠেছে, সেই নির্জন ঘরে তার সঙ্গে থাকতে যেন ভয় পাচ্ছে। ব্যাপারটা মাধবীলতাকে জিজ্ঞেস করা যায় না। অনিমেষের মনে হলো, যত শক্ত ধাতেরই হোক, মেয়েরা কোনো এক জায়গায় এক, আগাম কিছু চিন্তা করে দুর্ভাবনায় ভোগে, অথচ সেটা মুখে মোটেও প্রকাশ করে না। বড় রাস্তায় বেরিয়ে অনিমেষের মনে হলো, আজকে দুপুরটা সত্যি চমৎকার। পৌষ মেলায় এখানে বোধহয় প্রতি বাড়িতে অতিথি আসে। বাড়িগুলোর সামনে লনে কিংবা বাগানে রোদ পোয়ানোর ভিড় দেখলেই তা বোঝা যায়। বেশ উৎসবের মেজাজ এখন শান্তিনিকেতনে। নিকেতন থেকে যে রাস্তাটা সোজা শান্তিনিকেতনের ভিতর চলে গেছে, ওরা সেই পথ ধরল। ভিড় বাড়ছে। পাশাপাশি হাঁটতে মাধবীলতা বলল, দারুণ।
দারুণ জায়গাটা, তাই বলো। কেন, তুমি কি ভেবেছিলে? আমি তো অন্যরকম ভেবে থাকি, সেগুলো তো আর সত্যি হয় না। যেমন ধরো, আজ দুপুরে তোমার সঙ্গে ঘরে বসে গল্প করব ভেবেছিলাম, কিন্তু তুমি যেমন করে বাইরে আসার জন্য ছটফট করছিলে, তাতে নিজেকে রাক্ষস ঠাকুস মনে হচ্ছিল। অনিমেষ হাসলো। মাধুলতা চট করে অনিমেষের মুখ দেখে নিল। হলুদ শাড়ি আর ফর্সা গালে এমন একটা শ্রীমাখানো ওর চেহারায় যে অনিমেষ এই দৃষ্টির সঙ্গে চোখাচোখি হওয়ার পর চোখ ফেরাতে পারল না। মাধুলতা মুখ নামিয়ে নিচু গলায় বলল, তুমি কিচ্ছু বোঝো না। বুঝি না? না, আমরা যদি সারা দুপুর ঘরে বসে থাকতাম, দারোয়ানটা যা অনুমান করেছিল তাই সত্যি বলে ভাবতো। আমরা যেখানে বেড়াতে এসেছি, ঘরে বসে থাকতে নয়, এটা ওকে বোঝানো দরকার ছিল। যাচ্ছিলে, সে যে আমাদের সম্পর্কে এত কিছু ভাবছে তা তুমি জানলে কি করে? আমরা যখন রিক্সা ছেড়ে দিলাম, তখন থেকে লোকটা আমার মাথার দিকে তাকাচ্ছিল। যে কেউ বুঝতে পারবে আমি বিবাহিতা নই। সিঁদুরের কথা বলছো? আমরা তো খ্রিস্টান হতে পারি। বাজে বকো না, বিবাহিত মেয়েদের চেহারা দেখলেই বোঝা যায়। অনিমেষ চমকে মাধুলতাকে দেখল, ও মাথা নিচু করে হাঁটছে। তর্ক করতে পারতো অনিমেষ, শুধু দারোয়ানের জন্যই ঘর ছাড়া হলো এটা সে মানতে পারছে না। কিন্তু মেয়েরা কখনো কখনো সত্যি কথাটা আড়াল করতে করতে কিছু বাহানায় ঘুমটা টানে। জেনে শুনে সেটা নিয়ে টানাটানি করে কী লাভ? সারাটা দুপুর ওরা শান্তিনিকেতন দেখল। আজ খুব ভিড়, বেশিরভাগ ঘর বাড়ি দরজা বন্ধ, কিন্তু ছড়িয়ে থাকা ভাস্কর্যগুলো, মাঠ ঘাট, ছাতিমতলা, শ্যামলী অথবা রবীন্দ্রনাথের স্মৃতি সংগ্রহশালা দেখতে দেখতে সময়টা যে কখন ফুরিয়ে গেল। মাধুলতা বলছিল, রবীন্দ্রনাথ এখানে ছিলেন আর তার চারপাশে সেই সব বিখ্যাত মানুষ ঘিরে আছেন, কথাটা ভাবলেই কেমন শিহরণ লাগে। অনিমেষ বলল, ধরো এই পথ দিয়ে নন্দলাল হেঁটে যাচ্ছে, তাকে দেখে রামকিঙ্কর শ্রদ্ধায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দীনু ঠাকুর, দীনবন্ধু, অ্যান্ড্রোজ, প্রভাত মুখার্জি, জগদানন্দ রায়ের সঙ্গে একটু এদিক ওদিক গেলেই দেখা হয়ে যাবে। আর এইসব ছেড়ে ছুড়ে অপারেশনের জন্য শেষবার কলকাতায় যাওয়ার আগে ভোরে ছেলে মেয়েদের তাদের গুরুদেবকে গান শোনানো হচ্ছে। বাইরের মাঠে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের চোখে জল। সেই ভোরটায় তার শান্তিনিকেতন কখনোই শান্তির ছিল না তার কাছে। মাধুলতা বলল, আমি প্রথম এলাম এখানে। আমাদের জন্য কেউ এত সুন্দর জায়গা তৈরি করে গিয়েছিল। পড়াশোনা শুধু ভালোবাসা থাকলে একটা আন্তরিকতা হতে পারে, এখানে না হলে বুঝতাম না। অথচ দেখো, ছেলেবেলা থেকে আমরা গল্প শুনতাম এখানকার ছেলেরা নাকি মেয়েলি, এই গরু সরে যা বলে। অথচ এখানে এসে একজনও তেমন চোখে পড়ল না। আমার কিন্তু এখানে এসে একটা লাভ হয়েছে। কি? তোমাকে। মানে তুমি যতই বিপ্লবের কথা বলো, দেশে সামাজিক রাজনৈতিক পরিবর্তন চাও, আসলে ভেতরে ভেতরে তুমি খুব রোমান্টিক। কি করে বুঝলে? রবীন্দ্রনাথের কথা বলতে গেলে তোমার মুখ অন্যরকম হয়ে যায়, ঠিক কিনা বলো? দু চোখে ঝকঝকে হাসি মাধবীলতার। অনিমেষ ঘুরে দাঁড়ালো। যা কিছু সচল তাই তো বিপ্লবের অবলম্বন। জড় পদার্থ কখনো বিপ্লব করতে পারে না। প্রকৃত বিপ্লবী যে, সে কিন্তু মনে মনে ভীষণ রোমান্টিক। চে গুয়েভারা কিংবা মাও সে তুং কাঠখোট্টা লোক ছিলেন না। অবশ্য রোমান্টিক যে সেই বিপ্লবী হবে এমন আশা করা যায় না, কিন্তু বিপ্লবী যে তাকে কিছু রোমান্টিক হতেই হবে। রোমান্স মানে জানো তো? মাধুলতা দিকে দুষ্টুমি চোখে তাকালো অনিমেষ। সুন্দরের প্রতি আকাঙ্ক্ষা ও অজানাকে জানতে চাওয়া। বাহ, গুড। এরকম সুন্দরী মহিলাকে যখন জানতে চেয়েছি, তখন অবশ্যই আমাকেও রোমান্টিক বলা যায়। আমি মোটেও সুন্দরী নই, আর তোমাদের জানার আগ্রহটা একেবারে মিটে গেলেই তো প্রয়োজন ফুরিয়ে গেল। সেটা যাকে জানতে যাচ্ছি তার বিশালতার উপরে নির্ভর করে। মাধুলতা ভ্রুকুটি করল, তারপর হাতে রাখা শালটা খুলে জড়িয়ে নিল। এখন বেশ ঠান্ডা ভাব বাতাসে। বিকেল ফুরিয়ে আসছে। সারা দুপুর ধুলো মেখে শরীর বেশ ক্লান্ত। কাছাকাছি কোনো রেস্টুরেন্ট চোখে পড়ছিল না, সেখানে গিয়ে চা খাওয়া যায়। কোঅপারেটিভের সামনে মাত্রা বাসে বাসে ভর্তি। সারা বাংলা চাপমারা বাসগুলো মেলার যাত্রী নামিয়ে দিয়ে যাচ্ছে। অনিমেষটা কোঅপারেটিভের সামনে দাঁড়াতে আলো জ্বলে উঠল। এই রাস্তার মোড় এটা। কোনো খবর না থাকলে এই মেয়েটা এখানে সেটা পাওয়ার কথা। মাধুরীলতা জিজ্ঞাসা করলো, এখানে দাঁড়িয়ে কী করছো? চলো মেলায় যাই। অনিমেষ বলল, মেলা তো সারা রাত ধরে চলবে, একটু জিরিয়ে যাই, পা ব্যথা করছে। বাবা, একটু হেঁটে পা ব্যথা? তাহলে চলো কোথাও বসি। অনিমেষ এখন জায়গা ছেড়ে দিতে রাজি নয়, অথচ সে কথা মাধুরীকে বলাও যাচ্ছে না। মাধুরীলতার মুখের দিকে তাকিয়ে কি যেন ভাবলো, আর মেলায় যাওয়ার কথা তুলল না। অনিমেষ দেখছিল জনস্রোত বয়ে যাচ্ছে রাস্তায়। এত মানুষের ভিড়, রিকশার আওয়াজ ক্রমশ বিরক্তিকর হয়ে উঠছে। প্রায় 15 মিনিট 20 দাঁড়িয়ে থাকার পর অনিমেষে মনে হলো সব ঠিকঠাকই আছে। না,
তাহলে কেউ না কেউ এতক্ষণে এসে যেত। গোয়ালপাড়া এখান থেকে কত দূর কে জানে। মাধবীলতার সামনে খোঁজখবর নিতে বাধছে। আবার এই ব্যাপারটা মাধবীলতাকে লুকিয়ে করতেও সংকোচ হচ্ছে ওর। সে বলল, চলো কোথাও যাই, মেলার দিকে যাওয়া যাক। ভিড় বাঁচিয়ে পাশে হাঁটছিল মাধবীলতা। হঠাৎ বলল, তোমার কোনো কাজে বাধা দিইনি তো আমি? বলতেই তো পারতে, এখানে দাঁড়ানো তো তোমার কাজের মধ্যে পড়ে। অনিমেষ কিছু বলতে গিয়েও চুপ করে গেল। ও দেখলো কথাটা ভাবার পর উত্তর শোনার আগ্রহ মাধবীলতার মুখে নেই। সে চারপাশের বাগান, লোকজন নিয়ে আগ্রহ। মেলার মাঠ যত এগিয়ে আসছে তত শব্দ বাড়ছে, মাইক বাজছে, জমজমাট ভিড় আর অজস্র দোকানের আলো মানুষদের চুম্বকের মতো টানছে। সেদিকে তাকিয়ে একটা চিন্তা বিদ্যুৎ চমকের মতো অনিমেষের মাথায় ঝলসে উঠল। আজ রাত্রে ওদের যে গোপন মিটিং হচ্ছে সেটা মাধবীলতাকে নিয়ে যাওয়ার প্রশ্ন ওঠে না। এই সময় মাধবীলতা কোথায় থাকবে? মিটিং কতক্ষণ চলবে আগে থেকে বলা যাচ্ছে না। মাধবীলতার অবশ্য জানে অনিমেষ গোপন মিটিংয়ে যোগ দিতে শান্তিনিকেতনে এসেছে, কিন্তু সে বিষয়ে কোনো আলোচনা করেনি, উৎসুকও দেখায়নি। এই রাত্রির একা যুবতী মেয়েকে রেখে যাওয়াটা অত্যন্ত দায়িত্বহীন ব্যাপারটা হবে অনিমেষ বুঝতে পারছিল। অবশ্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি ফিরে গিয়ে মাধবীলতাকে ঘরের দরজা বন্ধ করে থাকতে বলে মিটিংয়ে যেতে পারে। একা থাকার ঝুঁকি থাকছে বটে, কিন্তু ঘরের দরজা বন্ধ থাকলে কিছুটা নিশ্চিন্ত থাকা যায়। মেলায় ঢুকে একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে পড়ল মাধবীলতা। তেষ্টা পেয়েছিল। ওরা 2 কাপ চা নিয়ে পাশাপাশি দাঁড়িয়ে খাচ্ছে। এমন সময় খুব চাপা গলায় নিজের নামটা শুনতে পেল অনিমেষ। ব্যাপারটা এত আকস্মিক যে হাতের কাপের চা চলকে উঠল। অনিমেষ মুখ ঘুরিয়ে দেখল ঠিক পাশে একটা লোক দাঁড়িয়ে, আলোয়ানে মোড়া শরীর। অনিমেষ মুখ ঘুরিয়ে দেখল পাশেই একগাল দাড়ি, চোখ দেখা যাচ্ছে। এক মুহূর্তে অনিমেষ চিনতে পারল। অনিমেষ বলল, বলো। সুভাষদা বলল, তোমার এভাবে মেলায় ঘুরে বেড়ানোটা ঠিক হচ্ছে না। কেন? বোলপুর স্টেশনে আমাদের 2 জন ছেলেকে পুলিশ ধরেছে। মেলা থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও। সুভাষদা যেন নিজের মনেই কথা বলছিল। অনিমেষ আর চোখে মাধবীলতার দিকে তাকালো। চা খেতে খেতে মাধবীলতা এর মধ্যে একটু সরে দাঁড়িয়েছে, দৃষ্টি অন্যদিকে। বুঝতে অসুবিধা হলো না যে অনিমেষের সঙ্গে সুভাষদার কথাবার্তায় অসুবিধা না হয় এরকম ভঙ্গি। অনিমেষ জিজ্ঞাসা করল, আমাদের মিটিং হচ্ছে তো? সুভাষদা বলল, হ্যাঁ, কারণ যারা ধরা পড়েছে তারা জানতো না কোথায় মিটিং হবে। ঠিক সময়ে নির্দেশ পাবে জেনে এসেছিল। মেয়েটিকে আমার আত্মীয়। আচমকা মুখ থেকে বেরিয়ে এলো অনিমেষের এই কথা। বিশ্বাস করা যায়? অনিমেষ নীরবে ঘাড় নাড়ল। তুমি দায়িত্ব নিচ্ছ? হ্যাঁ। কিন্তু কী ব্যাপার? সুভাষ দালোয়ানের নিচ থেকে একটা ছোট প্যাকেট বের করে অনিমেষের হাতে দিয়ে দিল। ওটা ওর কাছে রাখতে বলো, সাবধানে। কী আছে এতে? এমন কিছু যা সঙ্গে থাকলে আমার বিপদ হবে। মনে হচ্ছে আমি খুব সেফ নই। তোমরা কোথায় উঠেছ? একটা বাড়িতে। ওকে সেখানে ফিরে যেতে বলো। মিটিংয়ের পর আমি গিয়ে জিনিসটা ফেরত নিয়ে নিব। তোমরা আর দাঁড়িও না। কথা শেষ হতেই সুভাষদার চোখের পলকে ভিড়ের মধ্যে মিশে গেল। মাধবীলতা চায়ের দামটি মিটিয়ে দিয়ে অনিমেষের দিকে ফিরতেই সে খালি কাপটা নামিয়ে রেখে প্যাকেটটা এগিয়ে ধরল। সামান্য ভ্রুকুটি, কিন্তু মাধবীলতা ওটাকে নিয়ে ওর দিকে তাকালো। অনিমেষ বলল, কী আছে জানি না, তবে খুব গোপনে রাখতে হবে। তুমি রাখতে পারবে? মাধবীলতা বলল, না পারলে কী করবে? আমি রাখবো জেনেই তো তুমি প্যাকেটটা নিয়েছিলে। অনিমেষ বলল, আমি তোমাকে জড়াতে চাইনি কিন্তু। ঠিক আছে, কথা বাড়িও না। মাধবীলতা প্যাকেটটা পাপড়ের আড়ালে এমনভাবে চালান করে দিল যে অনিমেষ স্বস্তি পেল। এক মুহূর্ত মেলার দিকে তাকিয়ে অনিমেষ বলল, আমার পক্ষে মেলায় ঘোরা ঠিক হবে না। তুমি কি করবে? আমি একা একা ঘুরতে পারবো না। ভালো লাগে একা একা ঘুরতে? তাহলে তোমার মিটিং কয়টায়? দেরি আছে। তাহলে চলো বাড়িতে ফিরে যাই। এখন বাড়িতে ফিরে কি করবে? গল্প করব মুখোমুখি বসে। আমি যখন বেরিয়ে আসবো তখন একা থাকতে পারবে? কী আশ্চর্য, ঘরটায় দরজা জানালা আছে, আর সেটা এই খোলা আকাশের চেয়ে নিশ্চয়ই বেটার, তাই না? খারাপ লাগছিল মেলা ছেড়ে যেতে, কিন্তু প্যাকেটের ভিতর কী আছে না জেনে এভাবে ঘুরে বেড়ানো ঝুঁকি নেওয়ার মানে হয় না। একটা খালি রিক্সা দেখতে পেয়ে অনিমেষ ডাকলো। মাধবীলতা প্রতিবাদ করতে গিয়ে চুপ হয়ে গেল। বিপরীতমুখী ভিড় ঠেলে ওরা যাচ্ছিল। রিক্সায় ওঠার পর ঠান্ডাটা আরও বেড়ে গেল। অনিমেষের শীত বস্তু এই ঠান্ডার পক্ষে মানানসই নয়। উত্তর বাংলায় গায়ে দেওয়া যায়, এখানে বয়ে আনার কোনো কথা মনে ছিল না। মাধবীলতার গায়ে চাদর আছে, কিন্তু বোধহয় মেয়েদের শীতবোধ একটু কম। রিক্সায় বড় রাস্তা ছেড়ে দিয়ে ওরা কাঁচা পথটা হেঁটে আসছিল। দুপাশের বাড়িগুলো আলো জ্বালানা বন্ধ থাকায় বাইরে আসছে না। ওরা গেট সরিয়ে বাগানে ঢুকলো। অন্ধকার ঝুপসি হয়ে রয়েছে বিশাল বাড়িটা। কোনো মানুষ আছে কিনা টের পাওয়া যাচ্ছে না। নাইখুরকি দরজা দিয়ে ওরা চাতালে ঢুকে দেখলো একটা ঘরে আলো জ্বলছে। ওদের শব্দ পেয়ে দারোয়ান মুখ বের করে বলল, ও আপনারা এত তাড়াতাড়ি ফিরে এলেন যে?
অনিমেষ বলল রাত্রিরে আবার বের হব, তাই বিশ্রাম নিতে এলাম। খাওয়া দাওয়া কোথায় করবেন? অনিমেষের খেয়াল হলো রাতে সে একাই বেরোবে, অতএব মাধবীলতার জন্য খাবার দরকার। সে একটু এগিয়ে আলো জ্বালা ঘরটির সামনে গিয়ে দাঁড়ালো। সেখানে ভেতরে উনুন জ্বলছে। লোকটি আটা মাখিয়েছিল। ভাবছি খেয়ে বের হব। তুমি তো নিজের খাবার বানাচ্ছ, আমাদের জন্য কয়েকটা রুটি আর তরকারি করে দাও না। বুকনুট চ্যানেলটির সাথে থেকেও সাবস্ক্রাইব করো। নেক্সট পর্ব শোনার আমন্ত্রণ রইল।